আশা করি সবাই ভালো আছো। এই লকডাউনের সময় আমরা যেহেতু ঘরে বসে আমরা ক্লাস, এখন যেহেতু আমাদের স্কুলগুলো অফ আছে, আমরা ঘর থেকে ক্লাস করছি। এই কারণে আমি কয়েকটা ভিডিও তোমাদের এর আগেও দিয়েছিলাম। 4টা ভিডিও দেওয়া ছিল। 4টা ভিডিওর মধ্যে আমাদের একটা ছিল হলো বাস্তব সংখ্যার চ্যাপ্টার থেকে আমাদের ক্লাস করা ছিল। তাহলে বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটা ছিল ওইখানে আমরা বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করছিলাম। আজকে আমরা অনুশীলনীর যে কাজগুলো আছে অনুশীলনীর কাজগুলো থেকে আমরা আলোচনা করব। এখান থেকে দেখতে পারো তোমাদের যা প্রবলেমগুলো আছে তোমরা এখান থেকে সলভ করে নিতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের আজকে যেটা প্রমাণ করব আমরা কয়েকটা বিষয় যেগুলো থেকে আমরা প্রুফ করব অথবা আমাদের নির্ণয় করতে হবে, কয়েকটা ভ্যালু বের করতে হবে। তাদের মধ্যে কী থাকতে পারে? তাদের মধ্যে আমাদের বের করতে বলবে মূলদ সংখ্যা বের করতে বলবে। আমাদের মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। অমূলদ সংখ্যা নির্ণয় দিতে পারে, অমূলদ সংখ্যা নির্ণয় দিতে পারে। তারপরে আমাদের এখানে থাকতে পারে কি, এখানে আমাদের থাকবে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা। অর্থাৎ অমূলদ সংখ্যা যে একটা, কোনো একটা সংখ্যা আমি বললাম, আমরা এর আগে দেখছিলাম √3 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, √5 এগুলো কি অমূলদ সংখ্যা। তো এই অমূলদ সংখ্যাগুলোর প্রমাণ আমাদেরকে নির্ণয় করতে বলবে। তাহলে আমাদের বলতে পারে অমূলদ সংখ্যার প্রমাণ। এগুলো দেওয়া থাকবে। আবার দেওয়া থাকবে কি, আবার দেওয়া থাকবে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলো আবৃত দশমিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আবৃত দশমিক ভগ্নাংশ, সেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। যেমন 2.3, এটাকে আমরা কি বলি? পৌনঃপুনিক বলি। আমরা এই চিহ্নটাকে কি বলি? পৌনঃপুনিক চিহ্ন বলি। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এই যে 3 আছে, এই 3টা অসংখ্যবার আছে। যেমন এটাকে আমরা লিখতে পারি 2.333 এরকম অসংখ্যবার, এরকম অসংখ্যবার আছে। তাহলে আমরা তো জানি না এরপরে কতগুলো আছে, যেহেতু এখানে অগণিত, এই কারণে আমরা এটাকে কি বলি? এটাকে সরাসরি 3-এর উপরে পৌনঃপুনিক দ্বারা বুঝাই, এরপরে আরও অসংখ্য সংখ্যা আছে। আবার এরকম যদি থাকে 2.12, যদি এরকম থাকতো 2.12 এটার উপরে পৌনঃপুনিক, তাহলে কি হইতো? 2.1 দেওয়ার পর দেখো এখানে 1-2 আছে, এখানে শুধু 3 ছিল, 3টা কি হয়েছে? বারবার আসছে। এবার 1-2 দুইটার উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। তাহলে এবার কি হবে? এবার এই দুইটা বারবার রিপিট হতে থাকবে। ব্যাপারটা কীরকম? 1-2 1-2 1-2 এভাবে যেতেই থাকবে। এখন 2.123, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, তাহলে কিভাবে রিপিট হবে? মাঝখানেরটাতে পৌনঃপুনিক নাই। আসলে ব্যাপারটা কীরকম? এখানে ফার্স্টের একটা আছে, লাস্টে একটা দেওয়া আছে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে মাঝখানে যতগুলো নাম্বার থাকুক না কেন সবগুলোর উপরে পৌনঃপুনিক আছে। ব্যাপারটা কীরকম? আমার 12.1479 এটা দেওয়া আছে, ফার্স্টের উপরে পৌনঃপুনিক, আর এই যে 9-এর উপরে পৌনঃপুনিক। 1-এর উপরে পৌনঃপুনিক চিহ্নটা আছে, আর কোথায়? 9-এর উপরে আছে। এটা দ্বারা বুঝালো যে সবগুলোর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে রিপিট যদি হয় তাহলে কিভাবে রিপিট হবে? 2 পয়েন্ট, সবগুলোর উপরে পৌনঃপুনিক, ফার্স্টে আর লাস্টে দেওয়া মানে কি দুইটাকে আটকায় দিছে। তাহলে ফার্স্টেরটা আর লাস্টেরটা, তার মানে মাঝখানে যতগুলো আছে সবগুলোর উপরেই পৌনঃপুনিক আছে। তাহলে আমি দিয়ে দিলাম 123 123 123 এরকম। তাহলে আমাদের এইভাবে কি হবে? নাম্বারগুলো রিপিট হতে থাকবে। তাহলে একইভাবে 12.1479 এই পুরাটুকুর উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। দেখো ব্যাপারটা এরকম, এখানে 1479 এর উপরে কি আছে? পৌনঃপুনিক। তাহলে রিপিটটা কীরকম হবে? 1479 1479 1479 এরকম। মানে ব্যাপারটা মনে হয় যে আমরা গান শিখতে নিছি, নাচ শিখতে নিছি, এরকম অবস্থা। 14679 1479 এরকম আসলো। তাহলে এরকম, তাহলে দেখো একটা এখানে কি আসে? একটা সুর চলে আসলো, 123 123 123, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তাহলে 123 এর উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। তাহলে সবগুলো রিপিট হতে থাকবে। আবার এখানে 1479 এর উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। তাহলে সবগুলাই দেখো 1479 1479 1479 এইগুলো এইভাবে রিপিট হতে থাকবে। এটা মনে রাখবা। তাহলে এইগুলো কি হয়? এইগুলোকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়। সাধারণ ভগ্নাংশে কেমন? দেখো আমরা যখন 2.5 এটাকে সাধারণ ভগ্নাংশে নিতাম, আমাদের ছোটোবেলা থেকে একটা নিয়ম জানা আছে। ব্যাপারটা কীরকম? আমরা পুরো সংখ্যাটা লিখতাম, দশমিক বাদে পুরো সংখ্যাটা লিখতাম। মানে এটা মনে করো যে আমরা চিন্তা করতে পারি কীরকম? দেখো 2.5 এটা কি একটা ভাঙা ভাঙা অংশ,
এটা একটা ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশ কেন? এই যে পয়েন্ট অংশটা থাকার কারণে, পয়েন্টের কারণে এটা ভেঙে গেছে। তাহলে আমি এটাকে কি করলাম, পয়েন্টটা বাদ দিয়ে দিই, একটা পূর্ণ সংখ্যা নিলাম। পয়েন্টটা বাদে আমি এটাকে পূর্ণ হিসেবে চিন্তা করতে পারি। এখন আমার তো এটা ছিল না, ছিল কি 0.5। তাহলে পয়েন্টের জন্য আমরা কি দিতাম, একটা 1 দিতাম। পয়েন্টের পরে যতগুলা ঘর থাকতো, যতগুলো অঙ্ক থাকতো, ততগুলো শূন্য। তাহলে আবার কি করতাম, 1.34। তাহলে এটাকে কি লিখতাম, পয়েন্ট বাদে লিখে দাও 134। এখন পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে দুইটা ঘর, দুইটা অঙ্ক আছে, দুইটা শূন্য। 2.3 বা 2.5 এটা ছিল, এটাকে আমরা এভাবে লিখতাম। এখন এটা যদি না থেকে 2.5-এর উপরে পৌনঃপুনিক দেওয়া থাকলো, 2.5-এর উপরে পৌনঃপুনিক দেওয়া থাকলো, তাহলে এটাকে আমরা লিখবো কেমন, দেখো আবার একই নিয়ম, সবগুলো লেখো পৌনঃপুনিক আর হলো দশমিক বাদে। তাহলে 25, এই যে এখানে যা লিখছিল এখানেও তা। এখন আমরা দশমিকের জন্য এখানে কি দিতাম, একটা 1 দিতাম। এবার আর এই নিয়মটা আমরা ফলো করব না। এবার কি করতে হবে, এইবার এই যে 25 যে আমি লিখলাম, এখানে 25 লেখার পরে আমাদের দেখতে হবে পৌনঃপুনিক বাদে কয়টা অঙ্ক আছে। পৌনঃপুনিক বাদে যা আছে, যেমন পৌনঃপুনিক বাদে শুধু 2 আছে, তাহলে এই 2টাকে বাদ দিয়ে দিতে হবে। খেয়াল করো, আমি কি করলাম, পৌনঃপুনিক এবং দশমিক বাদে যা আছে আমি লিখে নিলাম। তারপরে কি করছি, পৌনঃপুনিক বাদে যেই অঙ্কটা ছিল বা যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলোকে আমি বাদ দিয়ে দিব। আমার এখানে যদি কত থাকতো, 1 to 5 থাকতো। আচ্ছা, আমি আলাদাভাবে একটা দেখাই দিই। আমার 1.23 এর উপরে পৌনঃপুনিক আছে, খেয়াল করো। তাহলে আমি কি করব, ফার্স্টে লিখছি, আমি বারবার বলতেছি, আমরা প্রথমে কি করি, সবগুলো আগে লিখে নিই, 1 2 3 আগে লিখে নিই। তারপরে মাইনাস করব কি, পৌনঃপুনিক বাদে কোন অঙ্কগুলো আছে দেখো, পৌনঃপুনিক বাদে 1, তাহলে 1 মাইনাস করব। তাহলে তোমরা একটা চিন্তা করো কীরকম, আমি একটা অঙ্ক লিখলাম, একটা সংখ্যা লিখলাম 17.29, এটা লিখলাম। তাহলে তোমরা একটু ট্রাই করে দেখো তো আসলে এখানে কি করবা, এটা একটু ট্রাই করে দেখো দ্রুত। তাহলে 17.29, তাহলে ফার্স্টে কি বলছি, সবগুলো আমরা লিখবো 1729। তারপরে কি করতে হবে, আমাদের পৌনঃপুনিক থাকলে এই ক্ষেত্রে শুধু মাইনাস করতে হয়। তাহলে মাইনাস কি করব, মাইনাসটা হলো পৌনঃপুনিক বাদে যে অঙ্কগুলো আছে, পৌনঃপুনিক বাদে অঙ্ক কোনগুলা, 172, পৌনঃপুনিক বাদে অঙ্ক 172, তাহলে 172 মাইনাস করো 172, এই যে এইভাবে। এখন আমরা কি করছিলাম, পয়েন্টের জন্য একটা 1 দিছিলাম, পয়েন্টের পরে যতগুলো ঘর ততগুলো 0 দিছিলাম। এবার আর এই কাজটা করব না। এবার কি করব, পয়েন্টের জন্য এখানে কি, এখানে দশমিক আছে, পৌনঃপুনিক আছে 2টা, আমরা 2টা 9 দেব। এখন দশমিকের পরে কোনো ঘর ফাঁকা আছে কি, কোনো ঘর ফাঁকা নাই, তাহলে আর কোনো কাজ নাই। এখন এইটা দেখো, পৌনঃপুনিকের জন্য বলছি কি, যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9, 2টা পৌনঃপুনিক ছিল, 2টা 9, এখানে একটা পৌনঃপুনিক, একটা 9। এখন বলছি দশমিকের পরে ফাঁকা ঘর আছে কিনা দেখতে, দেখো তো এইখানে দশমিকের পরে কোনো ফাঁকা ঘর নাই, এখানে দশমিকের পর একটা ফাঁকা আছে। তাহলে যদি একটা ফাঁকা ঘর থাকে তাহলে একটা 0, 2টা ফাঁকা থাকলে 2টা ঘর 0। এটা কিন্তু শুধুমাত্র দশমিকের পরের হিসেবটা, দশমিকের পরের হিসেবটা। এখন এখানে কি করলাম দেখো, এটা কিন্তু একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ হলো। যেমন আমি যদি এক্ষেত্রে কি করি, মাইনাস করে দিই, তাহলে এখানে আমার 7, আমি এখান থেকে মাইনাস করলে 5, আর এখানে কত আসবে, 2 আসলো, তাহলে 5 1 ডিভাইডেড বাই 90। দেখো তো এইখানে ছিল হলো পৌনঃপুনিক একটা দশমিক ছিল, দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে চলে আসলো। তাহলে এই যে দশমিক থেকে যে ভগ্নাংশ আসলো এটাকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। এখন এটা কিভাবে আসলো এটা আমরা প্রমাণ করব। আমি কি কারণে আগে এই নিয়মটা দেখাই দিলাম, যে আমরা আসলে সাধারণ আবৃত দশমিক থেকে যে ভগ্নাংশে যাব, সাধারণ ভগ্নাংশে যাব, এটা কি আমরা এটাকে জেনে নিলাম যে এটা হলো আবৃত দশমিক, এখান থেকে এখানে আসা যায়। এখন নিয়মটা আমাদের ফলো করতে হবে, আসলে আমরা কিভাবে এটা নিয়ে আসব, তাহলে এটা আমরা প্রমাণ করব আজকে। এখন মানে এখান থেকে আমরা কি করব, এইগুলা সলভ করব। তাহলে আমাদের মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে, অমূলদ সংখ্যার প্রমাণ দিতে পারে, আবার আমাদেরকে বলবে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে চলে যাও, এরকম আমাদেরকে বলা থাকবে। আচ্ছা, এখন আমরা মূলদ আর অমূলদগুলো আরেকবার ঝালাই করে নেই। আমরা কি পড়ছিলাম, মূলদ আর অমূলদ সংখ্যা, একটু চিন্তা করো সবাই, মূলদ আর অমূলদ সংখ্যাটা আমরা কিভাবে পড়ছিলাম। আমরা মূলদ আর অমূলদ সংখ্যাটা পড়ছিলাম, আমাদের মনে আছে কি, আমরা জানতাম কি, যে সকল স্বাভাবিক সংখ্যাই কি মূলদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা
মূলদ সংখ্যা, এগুলো আমরা জানতাম। তারপরে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। খেয়াল করো পূর্ণবর্গ সংখ্যাটা কি ছিল? 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। ঠিক আছে, এই যে নাম্বারগুলো ছিল, এই নাম্বারগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ সংখ্যা কি? একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। 2কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম 4 পাওয়া গেল, এটা পূর্ণবর্গ সংখ্যা। 3কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম 9 পাইলাম, এটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ যেগুলার স্কোয়ার রুট করলে তুমি কি পাইবা? স্বাভাবিক সংখ্যা পাইবা, ওইগুলাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। যাদের কি বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যেমন আমি 25কে যদি বর্গমূল করি তাহলে এটা কত আসবে? 5 আসবে। তাহলে এই যে এই 25 যে, এটা হলো পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এখন আমি √2 দিলাম। এখন এটা দেখো তো, এটা দেখলে মেজাজ খারাপ করে একটা সংখ্যা আসবে, এত বড়। তার মানে কি এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, এটা হলো কথা। তাহলে ব্যাপারটা কিরকম আসলো? পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? যেই সংখ্যাগুলোকে বর্গমূল করলে আমি কি পাবো? একটা পূর্ণ সংখ্যা পাবো। যেমন 36কে বর্গমূল করো, কত আসে? 6। 49কে বর্গমূল করো, কত আসবে? 7। 64কে বর্গমূল করো, কত আসবে? 8। তাই এই সংখ্যাগুলো হলো বর্গমূল সংখ্যা। তাহলে এইগুলা কি? এই সংখ্যাগুলো বর্গমূল হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তারপরে দেখো আমরা আরো জানতাম অসীম দশমিক সংখ্যা, যেগুলো হলো অসীম দশমিক সংখ্যাকে আমরা কি বলতাম? অসীম দশমিক সংখ্যাকে আমরা কি বলতাম? মূলদ বলতাম। সসীম দশমিক যেগুলো, ওইগুলো হলো মূলদ বলতাম। আর অসীম দশমিক যেটা, অসীম দশমিককে অমূলদ বলতাম। যেমন 2.3417 ডট ডট দিয়ে দিলাম। আমি কিন্তু জানি না এই সংখ্যাটার লাস্টে কত আছে, অজানা অবস্থায় আছে। তাহলে এটাকে আমি কি করতে পারবো না? ভগ্নাংশে পরিণত করতে পারবো না। ভগ্নাংশে পরিণত করতে পারবো না মানে ওইটা অমূলদ সংখ্যা। আর যাদের ভগ্নাংশে পরিণত করা যায় সেগুলো হলো মূলদ। যেমন 2.5 মূলদ সংখ্যা, কারণ 25/10 আমরা লিখতে পারি। তাহলে এটা হলো সসীম দশমিক সংখ্যা, মূলদ সংখ্যা। আবার আবৃত দশমিক যেগুলো, সেগুলো মূলদ সংখ্যা, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম এটাকে ভগ্নাংশে পরিণত করা যায়। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখন আমরা এটা দিয়ে কাজ করব। এখন আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া থাকবে, প্রথম কোশ্চেন দেওয়া থাকবে যে আমাদের বলা থাকলো, আচ্ছা আমি ফার্স্টে একটা কথা বলি তোমাদের। আমি যদি বলি 10 থেকে 20 এর মধ্যে সংখ্যা নাও, তোমরা চিন্তা করবা কি? 11, 12, 13, 14 এগুলো চিন্তা করবা, অথবা 15, 18। আমরা কিন্তু এগুলো চিন্তা করব। আমরা কিন্তু কখনোই 10 থেকে 20 বললে 9, 7, 21, 22 এগুলো চিন্তা করবো না, কারণ এটা রেঞ্জের বাইরে। আমার রেঞ্জ দেওয়া আছে কত? 10 থেকে 20। তাহলে এর মাঝখানেই থাকতে হবে, আর এটা হলো রেঞ্জের বাইরে, এতটুকু। অর্থাৎ আমাকে যদি কোনো সময় বলা থাকে, দুইটা রেঞ্জ দেওয়া থাকলো 2.5, 1.4, 2.5, 3.7 এরকম বলা থাকলো, তার মানে কি আমার এর মাঝখানের সংখ্যায় নিতে হবে, এর মাঝখানের সংখ্যায় নিতে হবে, বাইরে যাওয়া যাবে না। এখন তোমরা চিন্তা করতে পারো যে 1.4, 1.7 এর মধ্যে সংখ্যা আছে কতগুলা? সংখ্যা আছে 1.5, 1.6, আর তো সংখ্যা নাই। কিন্তু এই ধারণা কিন্তু ভুল। যেমন খেয়াল করো, আমি যদি এখানে একটা জিরো চিন্তা করি, এখানে একটা জিরো চিন্তা করি, আমার কিন্তু এই দুইটা ভ্যালুর কোনো চেঞ্জ নাই। কারণ আমরা জানি দশমিকের পর সংখ্যার শেষে আমরা কি করলাম? ডানে যদি জিরো লাগাই দেই, ওই ক্ষেত্রে কি হয় না? কোনো ভ্যালু চেঞ্জ হয় না। তার মানে এটারও কোনো ভ্যালু চেঞ্জ হয় নাই, এটারও ভ্যালু চেঞ্জ হয় নাই। কিন্তু খেয়াল করো তো, আমার রেঞ্জটা কত হলো? 1.40 থেকে 1.70। তার মানে এখানে আমি আরও 30টা কি পাইছি? সংখ্যা নতুন পাইছি। আমি কিন্তু লিখতে পারি 1.41, 1.42, আমি লিখতেই পারি 1.43, 1.44 লিখতেই পারি। অর্থাৎ এর মধ্যে কতগুলো সংখ্যা নেওয়া যায়? আরও 30টা নেওয়া যায়। আরও 30টা সংখ্যা আমি নিতে পারবো। এখন তোমরা চিন্তা করতে পারো, তাহলে আমি আরও 2টা করে জিরো লাগাই দিই এখানে, তাহলে একটা জিরো, আরও একটা জিরো, আমি এখানে আরও 2টা জিরো বসাইলাম। তাহলে এখন কত হলো? 400 থেকে 700। রেঞ্জটা কিন্তু আরও বেড়ে গেছে। তাহলে এর মাঝখানে তুমি আরও 300টা সংখ্যা নিতে পারবা। তো তোমাদের প্রয়োজনে তোমরা এগুলা নিয়ে নিতে পারো, কিন্তু ফার্স্টে দেখবা যে সংখ্যা দুটো একই রকম আছে কিনা। যেমন আমার যদি সংখ্যা দেওয়া থাকতো 12.7 আর আরেকটা বলা থাকলো 14.6,
তো দেখো এখানে আমার কি দশমিকের আগে 12 আছে, এখানে দশমিকের পর আগে 14 আছে। তো আমার 12 আর 14 এর মাঝখানে আমি কি পাই, আর একটা সংখ্যা পাই, যেমন 13 পয়েন্ট আমি নিতে পারবো বা 13 নিতে পারবো। এখানে আমি 13 দিয়েও কাজ করতে পারি। 13 এর পরে তুমি যতই সংখ্যা নাও না কেন, এটা রেঞ্জ অবশ্যই এদের মাঝখানে থাকবে, কারণ ফার্স্টেই তো আমি রেঞ্জটা মিলিয়ে নিছি 12 আর 14 মাঝখানে 13। এখন আমি যতই সংখ্যা নিই না কেন, আমি 7, 6, 13.1 নিলাম, তোমরা চিন্তা করতে পারো স্যার এখানে তো 0.7 আছে, এখানে 0.1 আছে, তাহলে এটা চিন্তা করতে পারো। আবার এখানে 0.6 আছে, চিন্তা করতে পারো 6-এর চেয়ে বেশি হয়েছে। আসলে তা না, আসলে বিষয়টা এরকম না। কারণ কি, আমার অলরেডি কি হয়েছে, রেঞ্জ আমি ঠিক করেই নিছি, রেঞ্জটা আমি ঠিক করে নিছি, এই কারণে কোনো প্রবলেম নাই আমার। বিষয়টা মনে রাখবা, আমার রেঞ্জ যেহেতু এখানে ঠিক করা আছে, আর কোনো প্রবলেম নাই। এখন আমি যতই নাম্বার নিই না কেন লাস্টে দশমিকের পরে, আর কোনো সমস্যা হবে না, এটা মনে রাখবা। এই লাস্টে আমি যতই নাম্বার নিই না কেন, এখন আর কোনো সমস্যা হবে না। সমস্যা তখন 12.5, 12.52। এখন কি করবা, এখন কি করবা? তাহলে দেখো 12.5, 12.52 এতটা ক্রিটিক্যাল দেয় না, এতটা ক্রিটিক্যাল দেয় না। এখন দেখো, তাহলে আমি কি করব, 12.5 আর এখানে আছে কি, এখানে একটা তোমার অঙ্ক আছে, এখানে দুইটা আছে। তাহলে তুমি কি করবা, এই অঙ্ক সংখ্যা নিজের মনে মনে তুমি আলাদাভাবে বানাই নি। আমরা যখনই এখানে দুইটাকে সমান চিন্তা করব, তাহলে একটা কি আসলো 12.52, 12.5, এখানে কত 0, তাহলে এইভাবে আসলো। তাহলে আমরা মাঝখান থেকে আমরা কত নিতে পারি, 12.51 আমরা এটা নিতে পারি। এখন আমাদের নাম্বার যদি আরও দু একটা নিতে বলে, তখন কি করব, আরও বাড়ায় নিতে পারবো। যেমন এখানে 0, এখানে আবার একটা 0, তাহলে আমরা কি করব, দেখো 12.500, এখানে আমাদের দশমিকের আগে কত আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে ফার্স্টেরটুকু আলোচনা করবো না, আমরা বাদ, ওইটুকু বাদ দিয়ে রাখলাম। তাহলে দেখো এখন কত আছে, 12.500, এটা ছোট, 12.520 এটা বড়। খেয়াল করো, পয়েন্টের আগে যে সংখ্যাগুলো আছে আমরা সেগুলাই কম্পেয়ার করবো, যে কোনটা ছোট কোনটা বড়। দুইটা যদি সমান থাকে তাহলে ওটা আমরা কম্পেয়ার করা বাদ দিয়ে দিব। যেহেতু দুইটাই সমান, তার মানে ভ্যালু ওখানে সেম। তাহলে আমরা চিন্তা করব দশমিকের পর, দশমিকের পরে 5, দশমিকের পর 5, এটাও বাদ। দশমিকের পর 5-এর পরে 0 আছে, 5-এর পর 2 আছে, তার মানে কি 0 চেয়ে 2 বড়, তাহলে এই নাম্বারটা বড়। এটা তোমরা আগেও দেখছো। তাহলে এই কারণে আমরা কি করবো, এটা বড় এটা ছোট। তাহলে আমরা কি নেব, 500 থেকে 520-এর মধ্যে নাম্বার নেওয়ার চেষ্টা করো। তাহলে 500 থেকে 520, তাহলে কত আসবে, তুমি নাও 501, 12.511, আমরা এইভাবে নিতে পারি 12.519, এটাও নিতে পারি। কারণ কি, এটা দেখো 20-র চেয়ে ছোট, 19, 500 আর এখানে 520, তাহলে এখানে কত আসলো, 5-এর পরে কত আছে, এখানে 00, এখানে 5-এর পরে এখানে কত আছে, 20 আছে। তাহলে 0 থেকে 20 এর ভিতরে, ঠিক আছে, 0 থেকে 20-এর মধ্যে নিতে হবে। তাহলে 1, 11, 19 সবগুলোই কি এর মাঝেই থাকলো। তো এইগুলো হলো আমাদেরকে কি করতে হবে, হিসেব করতে হবে। এখন যদি আমাদের মূলদ বলে, এটা মূলদ কারণ সসীম দশমিক, এটা মূলদ কারণ সসীম দশমিক। এখন আমি কি করলাম, এখানে একটা এরকম ডট ডট লাগাই দিলাম, তাহলে কি হলো, তাহলে এটা অসীম দশমিক সংখ্যা, অমূলদ হয়ে গেল। অর্থাৎ আমরা যদি একটা মূলদ সংখ্যা লিখে, সসীম দশমিক লিখে জাস্ট এরকম কি দিয়ে দিই, এরকম ডট ডট দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল, এটা অসীম দশমিক হয়ে গেল, আর এটা অমূলদ হয়ে গেল। তাহলে আমাদের কোশ্চেন দেওয়া থাকলো, আমাদের কোশ্চেনে দেওয়া থাকলো, আমাদের কোশ্চেনে এরকম বলা থাকলো যে আমাদের দুইটা নাম্বার দিল 2 এবং 3.5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো। আমাদের এটা বলা থাকলো, তাহলে কি করবা, মূলদ সংখ্যা বলছে, তাহলে এখানে কি আছে 2 আর এখানে আছে 3.5। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, 2 আর 3 এর মাঝখানে তো কোনো সংখ্যা নাই, আবার এখানে কি আছে 3.5, এখানে শুধু 2 আছে, তাহলে কেমন হলো ঘটনা। তাহলে তোমরা চিন্তা করো তো, আমি যদি 2-কে 2.0 চিন্তা করে নিই, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। 2.0 আর হলো 3.5। এখন দেখো তো, তুমি কিন্তু অনেকগুলো নাম্বার নিতে পারবা। তাহলে কিভাবে নিবা, 2.1 নাও, 2.2 নিতে পারো। এখন 2.1 নিলাম, আমি 2.12 দিলাম, আবার 2.23 দিলাম, দিতেই পারি, 3 দিলাম। তাহলে এরকম আমি অসংখ্য নাম্বার নিতে পারবো। আমার চাইছে কয়টা, দুইটা মূলদ। তাহলে আমি লিখব
এখানে তোমরা আগে দেখো মূলদ সংখ্যাটা আমরা কিভাবে নিতে পারি। এখন এখানে আমরা দুইভাবে নিতে পারি, যেমন আমরা আলাদাভাবে দুইটা সংখ্যা নিতে পারি। যেমন মনে করি a equals to 2.1, b equals to 2.12 এরকম নিলাম। এখন দেখো তো এই 2.1 আর 2.12 এই দুইটা নাম্বারই কি 2 এবং 3.5 এর মাঝামাঝি, তাহলে এটা লিখে দিবা যেখানে 2 স্মলার দেন 2.1, এটা কিন্তু স্বাভাবিক। 2 2.1 এর চেয়ে ছোট। এখন 2.1 আবার কার চেয়ে ছোট? 3.5 এর চেয়ে। ঠিক আছে, এই জিনিসটা। আবার 2 স্মলার দেন 2.12 আমি লিখলাম। এটা আবার স্মলার দেন কোনটা? 3.5। অর্থাৎ আমি যে দুইটা এখানে নাম্বার নিলাম, এই দুইটা নাম্বার নিয়েছি, দুইটা নাম্বার মূলদ, এবং তারা এই শর্তটাকে কি করছে? মেনে গেছে। যা কারণ আমরা কি বলছিলাম? আমরা যখন বলছিলাম 10 থেকে 20-এর মধ্যে নাম্বার নিতে বলছিলাম, তাহলে আমরা কত নিতাম? 11, 12, 13, 14, 15 এরকম নিতাম, কারণ আমাদের রেঞ্জ দেওয়া আছে। তাহলে এখানে শর্ত কিন্তু আমাদের দুইটা, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে আর মূলদ হতে হবে। তাহলে দেখো আমি মূলদ সংখ্যা নিয়েছিলাম যে দুইটা রেঞ্জের মধ্যে আছে। আবার খেয়াল করো, দুইটা নাম্বার আমি নিছি যেগুলো মূলদ বলছে, আমি মূলদ নিছি। আর এই দুইটা কি রেঞ্জের মধ্যে আছে কিনা আমি সেটাও দেখছি, তাহলে রেঞ্জের মধ্যেই আছে। তাহলে আমার কি হলো যে 2 এবং 3.5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা 2.1 এবং 2.12। তাহলে এটা আমরা লিখে দেব যে অর্থাৎ 2 এবং 3.5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা 2.1 এবং 2.12। আমি কিন্তু এগুলোও নিতে পারতাম, কোনো বিষয় না এরকম। এখন আবার যদি বলো অমূলদ সংখ্যা, আমি ফার্স্টেই তোমাদের বলছি একটা মূলদ সংখ্যা লিখে তার সাথে কি লাগাই দিবা? শুধু ডট ডট দিয়ে দিবা। তাহলে এখন আমি যদি আমার অমূলদের কথা বলতো, তাহলে কি করতাম? এ বি এরকমভাবে লিখতাম। এটা এখন আমি বাদ দিয়ে রাখি, এটা আমার দেওয়া নাই। আমি চিন্তা করি আমার কি আছে, এটুকু আমার নাই দেওয়া। আমার বলছে 2 এবং 3.5 এর মধ্যে দুটি, এখানে মূলদ লেখা আছে, আমি অমূলদ সংখ্যা নির্ণয় করব। আমার বলা থাকলো অমূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে কি হবে? এটা আমার মনে করলাম অমূলদ দেওয়া, আমার বললো অমূলদ দেওয়া, অমূলদ সংখ্যা নির্ণয়। তখন কি করব? আমি এভাবে নিব 2.13, আর একটা সংখ্যা নাম 2.14। এখন কি করবা? জাস্ট এখানে এই যে ডট ডট লাগাই দাও, তাহলে অমূলদ সংখ্যা হয়ে গেল। এখন এই একই শর্ত এখানে দিয়ে দিবা, দেওয়ার পরে এই সেম কথা লিখে দিবা যে 2 এবং 3.5 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা 2.13 ডট ডট। এটা একটা কথা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু অবশ্যই কি ডট ডট সহ লিখতে হবে, না লিখলে কিন্তু ভুল যাবে, কারণ অমূলদ হবে না, এটা মনে রাখবা। ঠিক আছে, আমরা এভাবে কি করতে পারবো? মূলদ আর অমূলদ নির্ণয় করতে পারবো। এখন আমার বলা থাকলো 2 এবং 3 মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বললো, আবার দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বললো। কিন্তু আমার যদি বলা থাকে একটা মূলদ একটা অমূলদ, একটা মূলদ বললো আর একটা অমূলদ বললো, তখন কি করব? দেখো এই যে আমি লিখছিলাম 2.1 আর এখানে 2.12, তাহলে একটা মূলদ রাখলাম আর একটাতে ডট ডট লাগাই দাও, অমূলদ হয়ে গেল। তাহলে সেম ঘটনা, এইভাবে আমরা কি করব? পরেরটা সলভ করতে পারবো। এগুলো তাহলে ট্রাই করবা অবশ্যই। এখন আমাদের আরেকটা নিয়ম থাকতে পারে, সেটা হলো আমাদের দিতে পারে √2 এবং 2.4 এর মধ্যে দুইটা মূলদ আর অমূলদ। এটা তোমরা নিজেরা মানে বাসায় প্র্যাকটিস করবা। এখন এখানে আমি একটা কথা বলে দিই, এখানে আমাদের বলা ছিল 2, 3.5 এগুলো ভ্যালু আমি জানতাম, √2 কিন্তু আলাদা ভ্যালু আমি জানি না। এটা কি করবা? ক্যালকুলেটরে √2 লিখে চাপ দিলেই, অ্যান্সারে দিলেই দেখবা যে এটা ভ্যালু চলে আসছে। এটা ভ্যালু চলে আসলে ওই ভ্যালু দিয়ে তুমি রেঞ্জটা নির্ণয় করতে পারবা, এর ভ্যালু দিয়ে তুমি কি করতে পারবা? রেঞ্জটা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করব? কাজ করব। এখন দেখি আমরা, এখন আমাদের যেটা থাকতে পারে সেটা হলো, আমাদের যদি বলা থাকে যে প্রমাণ করো √2 বা √3 একটি অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা, আমাদের প্রমাণ করার কথা বলে দিল যে প্রমাণ করো √3 অথবা √2, √5 এগুলো যে অমূলদ সংখ্যা, এগুলো প্রমাণ করতে বলবে। এগুলো অমূলদ সংখ্যা, এগুলোর প্রমাণ আমাদেরকে লিখতে বলবে। তাহলে আমরা কি করব? এগুলোর প্রমাণ বের করার চেষ্টা করব। এখন আমরা কি করব? এগুলা অমূলদ সংখ্যা আমরা প্রমাণ করব। তো আমাদের ফার্স্টে 3-4টা লাইন আছে, যেটা আমাদের অনেক জায়গায় দেওয়া থাকে, আবার অনেক জায়গায় দেওয়া থাকে না। অনেক জায়গায় দেখবা সরাসরি এটাকে তুলনা করছে √3 = p/k, এটা দিয়ে শুরু করে দিছে। আবার অনেক জায়গায় এরকমভাবে লেখা থাকে 1
স্মলার দেন 2 স্মলার দেন 3, এগুলাকে আবার কি করে বর্গমূল করে, বর্গমূল করলে √1। আচ্ছা এখানে সরি, আমরা এখন মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যে আছে, অর্থাৎ কোন একটা সংখ্যা যে অমূলদ এটা প্রমাণ দেখব। যেমন √3 √5 √7 এগুলো যে অমূলদ সংখ্যা, এগুলো আমরা প্রমাণ করব। এখন প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে যে নিয়মটা দিতে হয়, যেমন আমার বলা থাকলো প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, আমার এটা বলা থাকলো। এটা আমার বললো প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। এখন আমি তো সরাসরি এটা বলতে পারছি না যে এটা অমূলদ, ফার্স্টে আমার কিছু মেথড ইউজ করতে হবে, ফলো করতে হবে, যেগুলো সেগুলো আমরা লিখব। এখন দেখো আমরা যেভাবে কাজটা শুরু করব সেটা হলো যে আমরা ফার্স্টে কী করব, আমি এই 3টা লিখলাম √3, এটাকে আমার কী করতে হবে, আসলে যে এটা পূর্ণ সংখ্যা না এটা আমরা আগে প্রুফ করি। এটা যে একটা পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা হলে তো মূলদ হবে, পূর্ণ সংখ্যা না হলে সেটা অমূলদের ক্যাটাগরিতে অবশ্যই যেতে পারে। এখন আমরা দেখব যে আসলে সেটা পূর্ণ সংখ্যা না, এটা আমরা প্রুফ করব। এখন ফার্স্টে দেখবো এখানে 3 দেওয়া আছে, তাহলে এখানে যদি 3 দেওয়া থাকে তুমি আলাদাভাবে এটা একটা কাজ করবা, আলাদাভাবে কাজ করবা কি, এখানে 3 আছে, 3 পরের সংখ্যাটা আর আগের সংখ্যাটা, 3 আগে যে দুইটা সংখ্যা, তুমি 3 আগে দুইটা সংখ্যাকে কী করবা, মানে চিন্তা করবা 3 আগে কি আছে, পাশাপাশি দুইটা সংখ্যা, যেমন এখানে 1 আর 2, আমি এই দুইটা নিয়ে চিন্তা করলাম। 3 ফার্স্টে কি আছে, 1 আছে, আর পরে দেখো আমরা একটা জিনিস চিন্তা করি, এখানে আসলে এটা শুধু সংখ্যা নিলেই চলবে না, আমাদের পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। পূর্ণবর্গ সংখ্যাটা কেমন, আমি আগেও বলছিলাম 1 থেকে 100 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়েকটা আছে, মাত্র কয়েকটা। এখন আমাদের সচরাচর যেগুলো লাগবে সেটা হলো 1 4 9 16 25 36, মেইনলি হলো এই কয়েকটাই লাগে, এর বাইরে খুব একটা লাগে না। তাহলে দেখো 1 4 9 16 25 36 এই কয়েকটা। এখন 1 এর বর্গমূল তো 1 আমার জানা আছে, 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, এইটা 4 5 6, তাহলে আমরা এই কয়েকটা জানি। এখন এখানে যে আমি 3 নিছি, 3 আগে দেখো তো বর্গমূল সংখ্যা কি 1, 3 পরে বর্গমূল সংখ্যা কি, বর্গ সংখ্যা কি 4, তাহলে দেখো 3 এর আগে বর্গমূল সংখ্যা বর্গ সংখ্যা হলো 1 আছে, আর 3 এর পরে কত আছে, 4 আছে। এখন আমার যদি এখানে কত থাকতো, এখানে √5 বললো, √5, তাহলে এখন আমি শুধু 5 চিন্তা করি, √5 এর পরিবর্তে শুধু 5 চিন্তা করি। এখন দেখো 5 এর আগে বর্গ সংখ্যা কত আছে, 4 আছে, আর 5 এর পরে 9 আছে, এগুলো আমরা লিখবো, পাশাপাশি লিখবো, এগুলো পাশাপাশি লিখবো। এখন কী কারণে পাশাপাশি লিখলাম, এখন খেয়াল করো, আমি সবগুলো এখন দেখো 4 5 9, মানে আমাদের ধারাবাহিকভাবে যে বড় ছোট আছে আমরা এগুলো লিখে দিব। তাহলে 4 এর চেয়ে 5 বড়, আমি চিহ্ন দিয়ে দিলাম, 5 এর চেয়ে 9 বলো, চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে প্রসেসটা কি, এরপর আমরা কি করব, এরপর আমরা সবগুলোকে রুট করে দিই। তাহলে এটাকে রুট করলে 2, এটাকে রুট করলে ভ্যালু আসবে না, আমরা এইভাবেই রাখবো, দশমিক আসবে, আমরা দশমিকে নিয়ে আসবো না। আর এটাকে রুট করলে 3, দেখো তো 2 আর 3 এদের মাঝখানে হলো √5, 2 আর 3 এর মাঝখানে হলো কত আছে, √5 আছে। তাহলে 2 3 মাঝখানে যেহেতু √5, তাহলে এটা তো কখনোই কি হতে পারবে না, একটা পূর্ণ সংখ্যা হতে পারবে না, কারণ 2 এর পরে পূর্ণ সংখ্যা হলো 3, 2 এর পরে পূর্ণ সংখ্যাটাই 3, আর এদের মাঝখানে কি আছে, 5 আছে। সংখ্যা রেখায় খেয়াল করো, সংখ্যা রেখায় যাই আমরা, এখন আমরা কি করব, সংখ্যা রেখায় যাই। তাহলে এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 9 10, আমরা 10টা ভাগ করলাম। তাহলে 2 আর 3 মাঝখানে কি আছে, এই যে √5 আছে। তার মানে এটা কি হতে পারবে না, যে কোনো একটা জায়গায় √5 আছে, এটা কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না, কারণ 2 এবং 3 দুইটা পূর্ণ সংখ্যা, এদের মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, যা আছে সব ভগ্নাংশ, যা আছে সব দশমিক এইগুলা। তার মানে 2 আর 3 মাঝখানে কোনো কি নাই, পূর্ণ সংখ্যা নাই। একইভাবে 1 2 এদের মাঝখানে কোনো কি নাই, পূর্ণ সংখ্যা নাই। 5 6 এদের মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, এদের মাঝখানে কোনো সংখ্যা আছে মানে সেটা দশমিক, সেটা বর্গমূল যাই থাকুক, ঠিক আছে। তাহলে 5 আর 6 এদের মাঝখানে কোনো কি নাই, পূর্ণ সংখ্যা নাই। এখন দেখো আমি √3 কি করব, অমূলদ সংখ্যা প্রমাণ করতে গেলাম, আমার কি দেওয়া থাকলো, √3 আছে, তাহলে আমি 3টা আগে লিখলাম। এখন আবার চিন্তা করো 3 আগে কি আছে, পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে, 1, 3 এর পরে পূর্ণবর্গ সংখ্যা মানে পরেরটাই চিন্তা করবা, কারণ 3 পরে তো আরও অনেকগুলো আছে, পূর্ণবর্গ সংখ্যা আরও অনেকগুলো আছে, অতগুলো নিবে না। 3 পরের কোনটা, 3 পরেই কোনটা আছে, 4 আছে,
এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি যে চিহ্নগুলো দিয়ে দিলাম, 1 এর চেয়ে 3 বড়, 3 এর চেয়ে 4 বড়। আবার খেয়াল করো, আমার যদি √7 দেওয়া থাকতো, প্রমাণ করো √7 একটি অমূলদ সংখ্যা, তাহলে কি করতাম, আমি 7 নিতাম। 7 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কি আছে, দেখো 7 এর আগের সংখ্যাটা 6, এটা পূর্ণবর্গ না। তার আগে আছে 5, এটাও পূর্ণবর্গ না। তার আগে আছে 4, তাহলে এই যে 4 হলো পূর্ণবর্গ সংখ্যা, আমি লিখলাম। 7 এর পরে 8 পূর্ণবর্গ সংখ্যা না। তারপরে 9 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9টা লিখবো। শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যাগুলোই লিখবো 7 এর আগে আর পরে। তাহলে এটা কি করব, আবার এই যে চিহ্নগুলো আমি দিয়ে দিলাম। এখন কি করতে হবে, আমাদের রুট করতে হবে। এটাকে রুট করলে কত আসবে, আমি চিহ্নগুলো দিয়েই দেই, তোমাদের বোঝার জন্য আরো সুবিধা হবে। তাহলে এটাকে রুট করলে 1, এটাকে রুট করলে আবারও দেখবা যে ক্যালকুলেটরে কি আসবে, একটা অনেক বড় ভ্যালু আসবে। এটাকে রুট করলে 2। দেখো আমি বলছিলাম 1 আর 2, 1 এর চেয়ে √3 বড়, √3 চেয়ে আবার কি 2 বড়। তাহলে 1 এর চেয়ে যখনই √3 বড়, √3 চেয়ে আবার যখনই 2 বড়, তার মানে এখানে কি বুঝালো, 1 আর 2 দুইটা কি আছে, এখানে পূর্ণ সংখ্যা আছে। তাহলে 1 আর 2 যেহেতু পূর্ণ সংখ্যা পাশাপাশি, এদের মাঝখানে কি আছে, √3। তার মানে √3 কখনোই কি হতে পারবে না, এটা পূর্ণ সংখ্যা হতে পারবে না। এটা কখনোই কি না, পূর্ণ সংখ্যা না। 1 আর 2 হলো দুইটা পূর্ণ সংখ্যা, এদের মাঝখানে √3, তাহলে এটা কখনোই পূর্ণ সংখ্যা না, তাহলে কি দশমিক সংখ্যা। তাহলে আমি বলতে পারি যে এখানে 1 এবং 2 পাশাপাশি দুটি পূর্ণ সংখ্যা, এদের মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না। এদের মাঝে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না, হতে পারে না। সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়। এটাই একইভাবে এটাও কি √7 একইভাবে আসবে, √7 কোনো পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, এই জিনিসটা √3 কোনো পূর্ণ সংখ্যা নয়। তাহলে √3 পূর্ণ সংখ্যা নয়, তার মানে কি এটা মূলদ অথবা অমূলদের ক্যাটাগরিতে যাবে। এখন আমি মূলদের জন্য প্রমাণ আছে, তাহলে মূলদটা ধরে নিয়ে কাজ করি। এখন মূলদটা নিয়ে যখন আমি কাজ করব, তখন কি হবে, মূলদটা নিয়ে প্রমাণ করতে গেলাম, মূলদটা প্রমাণ করতে পারলাম না। যদি প্রমাণ করতে না পারি তাহলে কি হবে, অমূলদ হবে। মূলদ প্রমাণ করতে গেছি, মূলদটা প্রমাণ করতে পারি নাই, তাহলে কি হয়েছে, অবশ্যই অমূলদ। তাহলে আমরা জানি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। আমার যদি বলা থাকে এই যে 2, এটাকে কি বলতে, বা 2/3, 2/3, এটা কি p/q আকারে বলা যায়। তাহলে √3 যদি আমি মূলদ ধরি, মনে করি √3 একটি মূলদ সংখ্যা, আমি এটা বললাম √3 একটি মূলদ সংখ্যা। তাহলে কি, সুতরাং √3 = p/q। আমরা জানি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে যেহেতু √3 একটি মূলদ সংখ্যা, তাহলে আমি এটাকে p/q বলতে পারি। এখন এই p আর q এর পরিচয়টা কি, এরা কি, এখানে p আর q দুইটাই কি স্বাভাবিক সংখ্যা। p আর q দুইটা স্বাভাবিক সংখ্যা। অনেক জায়গায় দেওয়া আছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি, যে দুইটা সংখ্যার মধ্যে শুধুমাত্র 1 কি আছে, সাধারণ উৎপাদক আছে। সাধারণ উৎপাদক 1, অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। যেমন দেখো, আমি যদি চিন্তা করি 3 আর 4, 3 আর 4 এর মধ্যে সাধারণ উৎপাদক কত, 1, 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই এখানে। তো এইগুলো হলো সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যাগুলো কি, যাদের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এখানে কি লিখতে পারবা, তোমরা লিখে দিতে পারবা এরকম ভাবে। আরেকটা কথা মনে রাখবা, দশমিক এই যে ভগ্নাংশ যে আছে, ভগ্নাংশের নিচে এটা কি হলো, যদি কোনো সময় 0 হয়, 0 হলে এটা কি হবে, এটা একটা অসংজ্ঞায়িত মান আসবে। এই মানটা আসবে অসংজ্ঞায়িত, কারণ ভগ্নাংশের হরে কখনো কি থাকতে পারে না, 0 থাকতে পারে না। লবে যদি 0 থাকে, ওইটার ভ্যালু 0, এটা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে p এবং q পরস্পর সহমৌলিক, এবং q > 1। এখন q এর মান আমরা কি কারণে 1 এর চেয়ে বেশি নিলাম, দেখো আমরা তো স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব।
এখানে স্বাভাবিক সংখ্যা নিয়ে মেইনলি আলোচনা করব। তাহলে স্বাভাবিক সংখ্যা নিয়ে যখনই আলোচনা করতে যাব তখনই কিউ এর মান কি হতে হবে, জিরোর চেয়ে বড় হতে হবে অবশ্যই। কিন্তু এখানে আবার কি করছে, জিরোর চেয়ে মানে তোমার এখানে 0 আসলেও দেখা যাবে ভ্যালুটা অনেক কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমরা সরাসরি কি করছি, কিউ এর মান 1 রাখছি, ঠিক আছে, 1-এর চেয়ে বড় রাখছি। কিউ এর মান 1-এর চেয়ে বড় রাখা হয়েছে কি কারণে, আমরা কি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। আর আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তো 2, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। যেহেতু এরা মৌলিক নিয়ে আলোচনা করা হয়েছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। তার মানে কি এখানে তো 1 আসবেই না, 1 আসবেই না। তাহলে কি এখান থেকে 2 থেকে শুরু হবে। এই কারণে সরাসরি কি করা হয়েছে, আমাদের 0-এর চেয়ে এখানে 2-এর চেয়ে বড় করা হয়েছে, এটা আমাদের মনে রাখবো। আচ্ছা, তারপরে কি আসলো, এখানে আমাদের √3 = p/q। এখন আমরা এখানে কি করব, এই দুইটাকেই বর্গ করে দিব, উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করলে এখানে 3, এখানে p/q। তাহলে এখানে আমরা লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে আমরা কি করলাম, বর্গ করলাম। এখন এখানে p²/q², কারণ কি এটাকে বর্গ করছি, তাহলে এটাকে বর্গ করো, তাহলে এখানে রুটটা স্কোয়ারটা কেটে যাবে আর এখানে p²/q² হবে। এখন খেয়াল করো তো, আমরা ফার্স্টে কিন্তু বলছিলাম এটা দুইটা কি মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা পরস্পর, অর্থাৎ দুইটা কি পূর্ণ সংখ্যা, যেগুলা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন আমি কি করলাম, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিব। উভয় পক্ষকে যদি আমি কিউ দ্বারা গুণ করি তাহলে কি আসবে, 3q = p²/q। এখানে কিউ গুণ করে দাও, এখানে q² ছিল, এখানে যদি কিউ আনি, কিউ আর একটা কিউ কেটে যাবে, শুধু কিউ থাকবে। আর এখানে কিউ দ্বারা গুণ করলে 3q। এখন কিউটা কি ছিল, সহমৌলিক। এখন একটা জিনিস খেয়াল করো, আমি সহমৌলিক সংখ্যা আমার কি হতে পারে, 2, 3, 5, 7 যে কোনো কিছু আমাদের আসতে পারে। এখন আমি কি করলাম, 3 এর সাথে 2 গুণ করলাম 6, আবার 3 এর সাথে 3 গুণ করলাম, কত আসবে 9, 3 এর সাথে 5 গুণ করলাম, কত আসবে 15। সবগুলোই যে আমি সংখ্যাগুলো পাচ্ছি, সহমৌলিক সংখ্যা দ্বারা গুণ করার পরে যে সংখ্যাগুলো পাচ্ছি সবগুলোই পূর্ণ সংখ্যা পাই। তাহলে 3 আর এই যে কিউ হলো কি একটা মৌলিক নাম্বার। আমি এখানে চিন্তা করলাম, তাহলে মৌলিক সংখ্যা গুণ করে দিলাম, তাহলে কি আসবে, সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 3q কি একটা পূর্ণ সংখ্যা। খেয়াল করো, কিউ এর মান পূর্ণ সংখ্যা, কিউ এর মান পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে সবসময় পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তুমি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা গুণ করো, দেখবা পূর্ণ সংখ্যা পাবা। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে সংখ্যাটা এটা পূর্ণ সংখ্যা না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা একটা ভগ্নাংশ। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ। তাহলে এটা হলো ভগ্নাংশ আর এটা কি, এটা হলো পূর্ণ সংখ্যা। এটা আমাদের কি আছে, পূর্ণ সংখ্যা। তাহলে একটা ভগ্নাংশ আর একটা হলো পূর্ণ সংখ্যা, এই দুটা কি হতে পারে না, এখানে কিন্তু সমান হতে পারে না। একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। এখন যদি একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সমান নাই হতে পারে, তাহলে আমি বলবো 3q ≠ p²/q। তাহলে আমি এটাকে লিখতে পারি 3q ≠ p²/q। তাহলে লিখে দিবা যে এখানে 3q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা না। ঠিক আছে, এই জিনিসটা 3q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। তাই 3q এবং p²/q পূর্ণ কি হতে পারে না, সমান হতে পারে না। অর্থাৎ 3q ≠ p²/q। এখন দেখো তো 3qটা কোত্থেকে আসছিল, √3 থেকে আসছিল, তাহলে √3। এখন p²/q কোত্থেকে আসছিল, p/q থেকে আসছিল, p/q। মাঝখানে কি আছে, নট ইকুয়ালস। তাহলে √3 ≠ p/q, অর্থাৎ এই শর্তটা কি সত্য না, এটা সত্য। √3 ≠ p/q। তাহলে √3 যদি p/q এর সমান নাই হতে পারে, তার মানে কি এটা একটা মূলদ সংখ্যা হবে না। যে সংখ্যাকে p/q আকারে নেওয়া যায় না তারা অমূলদ। তাহলে আমি বলতে পারি সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে লিখে দাও, সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। বিষয়টা বুঝতে পারছো? আমাদের এভাবে কি দিবে, এভাবে আমাদের
অমূলদ সংখ্যা প্রমাণ দিবে। এখন অমূলদ সংখ্যা প্রমাণ এই যে √7 √5 সবগুলোতে এই একই মেকানিজমে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এইভাবে আমাদের কি করতে হবে, এটাকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এরপরে হলো আমরা একটা আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ আছে, আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশে যখনই যেতে যাই, তাহলে দেখো আমাদের বলা থাকলো 2.345 আবৃত দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের এটা বলা থাকলো। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমি এই সংখ্যাটাকে দুইবার লিখি, তাহলে 2.345। এখন আমরা কি করব, দুইবার অন দ্বারা গুণ করলাম। এখন আমাদের কি করতে হবে, এখন দেখো এখানে 2.345 দেওয়া আছে, 2.345, তাহলে দশমিকের পরে কয়টা ঘর, দশমিকের পর 3টা ঘর, আমি 3টা শূন্য দিলাম। এরপরেরটাতে দশমিকের পর কত ঘর, দশমিকের পরে আমাদের কত আছে, ফাঁকা ঘর একটাও নাই, মানে দশমিকের পর এটাতে আমরা কি চিন্তা করব, কতগুলা ফাঁকা ঘর আছে। আর এই ক্ষেত্রে আমরা কি চিন্তা করব, কতগুলা ঘর আছে যেটা। আচ্ছা, আমরা এখন আবৃত দশমিক ভগ্নাংশকে কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমাদের সংখ্যা থাকতে পারে এরকম 2.143, একটা সংখ্যা থাকতে পারে 13.245, এরকম থাকতে পারে, দুইটাও থাকতে পারে 13.245, এটাও থাকতে পারে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্টে আমরা এটা থেকে শুরু করি। আমরা প্রথম যে কাজটা করব সেটা কি, আচ্ছা আমরা লিখে নেই, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এই কাজটা আমাদের করতে হবে। তাহলে আমরা কি করব, 2.143, এই যে আমাদের নাম্বারটা দেওয়া ছিল, এটা আমরা কি করব, দুইবার লিখব। আমরা যখন আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে যাব, তখন আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, ওইখানে আমাদের এই যে কোশ্চেনে যে অঙ্কটা দেওয়া ছিল, এখানে সংখ্যাটা দেওয়া ছিল, আমরা এটা দুইবার লিখে নিলাম 143। আমরা গুণ করব 1 দ্বারা। এখন 1 দ্বারা গুণ করার পরে প্রথম যে সংখ্যাটা আছে, দেখো দশমিকের পরে কত ঘর আছে, দশমিকের পর 3টা ঘর, 3টা শূন্য দাও। দ্বিতীয়বার দেখো দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কয়টা আছে, 1টা 2টা, তাহলে 2টা শূন্য দাও। খেয়াল করো আমাদের এখানে কি আছে, দশমিকের পর, ঠিক আছে, এই যে দশমিকের পর কয়টা ঘর, 3টা আছে, 3টা শূন্য দিলাম। আর এখানে কি দশমিকের পর পৌনঃপুনিক বাদে কয়টা আছে, 2টা ঘর, তাহলে 2টা শূন্য দিলাম। এখন আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, 2.143 বলতে কি বোঝায়, পৌনঃপুনিক বলতে বোঝায় এটাকে আমি 2.1433 অনেকবার লিখতে পারি, এটা বোঝায়, ঠিক আছে, এটা অসংখ্যবার লিখতে পারি। এখন আমি যে এইটা দ্বারা গুণ করে দিলাম, তার মানে কি সবগুলো দশমিক একদম পার হয়ে গেল, পৌনঃপুনিকটাকে হারাই গেল? আসলে বিষয়টা তা না, কারণ আমরা জানি গুণ করার পরে দশমিকটা কি চলে যায়, ডানে চলে আসে, ধীরে ধীরে ডানে চলে আসে। তাহলে 3টা শূন্য আছে, দশমিক 3 ঘর ডানে আসবে। এখন 3 ঘর ডানে আসলেও দশমিকটা ঠিকই থাকবে, কারণ কি এই যে 3 আবার কি হবে, পৌনঃপুনিক রূপে পরে চলে যাবে। যেমন দেখো এই যে দশমিক আছে 1 2 3, এখানে চলে আসলো, তারপরে কিন্তু 3 3 3 আরও আছে। তার মানে আমি লিখতে পারি, এই যে এটা দ্বারা গুণ করলাম 2.143 পৌনঃপুনিক ইন্টু 1000, তাহলে কি আসবে 2143। এই যে এখানে ছিল দশমিক 1 2 3 ঘর পরে আসলো, তারপরে আবার 3 পৌনঃপুনিক। আবার খেয়াল করো 2.143 পৌনঃপুনিক মানে 3 অনেকবার আছে। আমি 1000 দ্বারা গুণ করার পরে পৌনঃপুনিকটা একদম কি হবে না, হারায় যাবে না, পৌনঃপুনিক অবশ্যই থাকবে। কারণ কি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 3 3 অনেকবার লিখতে পারি। তাহলে আমি যখন গুণ করলাম দশমিকটা 1, এই যে এখানে ছিল 1 2 3 ঘর
পরে চলে আসলো, এই যে আমি 3 ঘর পরে দিছি। তারপরে আবার কি আছে 3 3 3 অনেকবার আছে, যার কারণে আমি পৌনঃপুনিক দিয়ে দিচ্ছি 3-এর উপর। তাহলে এই কাজটা আমি এখানে কি করব, এখানে লিখে দিব 2.14। আচ্ছা, এখানে আমরা কি করি, দশমিকটাকে বাদ দিয়ে দিই। তাহলে 2143, দশমিকটা 3 ঘর পরে চলে আসলো, তারপরে 3, এই যে পৌনঃপুনিক দিয়ে দিলাম। একইভাবে এই কাজটা করো, এটা কি 2টা শূন্য আছে, দশমিক 2 ঘর ডানে চলে আসবে, তাহলে 2 ঘর ডানে 1 2, আমার এখানে পৌনঃপুনিক নিয়ে কাজ করতেই হবে না। তাহলে আমরা এখানে দিই, এই যে দশমিক পৌনঃপুনিক দিলাম, তারপরে দশমিকটা কোথায় চলে আসলো, 2 ঘর, তাহলে 214 লিখলাম। দেখো কত ছিল 2.143, এটার উপর পৌনঃপুনিক ছিল আবার কত আসলো 214.3, এর উপরে পৌনঃপুনিক। এইবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে বিয়োগ করতে হবে। এই যে প্রথমটা থেকে পরেরটা বিয়োগ করব, তাহলে এখানে আমি মাইনাস দিয়ে দিলাম, এখানেও মাইনাস দিয়ে দিলাম। তাহলে বিয়োগ করো 2.143 ইন্টু 1000 বিয়োগ 2.143 ইন্টু 100, ঠিক আছে, এটা ইকুয়ালস টু। এখন দেখো 0.3 দুইটা থেকে মাইনাস করলে কি আসবে, 0 আসবে। এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, দশমিকের পরে যা আছে এখানে দশমিকের পরে তাই আছে, তাহলে এটা বাদ যাবে। যেমন আমি যদি লিখি 0.5 মাইনাস করলে কত, 0। এখন দেখো 2.5 তোমার 1.5, আমরা কি করি 5 থেকে 5 বাদ দিলে 0, তারপরে কি আছে এখানে 1 পয়েন্ট দিয়ে দিলাম 1, তার মানে কি এখানে এটা বাদ হয়ে যাবে। তাহলে এই দুটো সেম থাকার কারণে, দশমিকের পরে সেম জিনিস থাকার কারণে এটা কি হবে, বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি 2143 মাইনাস 214, এটুকু থাকলো। এখন দেখো তো এখানে যা আছে এখানে তো আছে, বিষয়টা কমন নেওয়া যায়, 2.143 পৌনঃপুনিক কমন নিলাম। কারণ কি, আমরা তো এইটার ভ্যালুই বের করব, এই কারণে এটাকে আলাদা করলাম। এইটার ভ্যালুতে কি আসবে, সাধারণ ভগ্নাংশে আসবে, এই কারণে এটাকে আলাদা করে নিলাম। এখন 1000 থেকে 100 বাদ দিলে কত আসে, 900 আসে। তাহলে এখানে দেখো ইকুয়ালস টু, এখান থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে, এখানে 9 2, আর এখানে কত আসবে আমাদের 9 1, এটা আসলো, ঠিক আছে। এখন এটা ভ্যালু আনো, 2.143 পৌনঃপুনিক ইকুয়ালস টু 1929 ডিভাইডেড বাই 900। এখন আচ্ছা, এখানে আমরা এটাকে কিন্তু বিয়োগ না করে রাখি, দেখো তো কি আসে, 2143 মাইনাস 214, এটাকে আমরা এইভাবে রাখি 2143 মাইনাস 214। একটা মজার জিনিস এখানে দেখো, খেয়াল করো, আমরা ফার্স্টে কি বলছিলাম, একটা সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা কি করছিলাম, 2143, এটাকে নেওয়ার জন্য আমরা কি করছিলাম, পুরো সংখ্যাটা লিখছিলাম, 2143 পুরো সংখ্যাটা লিখছিলাম। তারপরে কি বলছিলাম, পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো আছে ওইগুলোকে বিয়োগ করতে, মাইনাস 214, পৌনঃপুনিক বাদে আছে 214টা মাইনাস, পৌনঃপুনিকের জন্য একটা 9 দিতে বলছিলাম, আমি একটা 9 দিলাম। দশমিকের পর পৌনঃপুনিক বাদে কয়টা ঘর, দুইটা শূন্য দিয়েছিলাম, দেখো তো এটার সাথে মিলে গেছে না, মিলে গেছে। তাহলে আমরা মাইনাস করে দিলে আমাদের কি হলো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তাহলে আমাদের সাধারণ ভগ্নাংশটা কি আসছিল, 1929 ডিভাইডেড বাই 900, এটা আসছিল। তাহলে দেখো এই যে এটা কি ছিল, আবৃত দশমিক ভগ্নাংশ, সেখান থেকে সাধারণ ভগ্নাংশে চলে আসলো, ঠিক আছে, বিষয়টা এরকম। তাহলে আমাদের কি থাকতে পারে, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, আবার আমাদের দিতে পারে কি মূলদ সংখ্যা, ওই যে অমূলদ সংখ্যার যে প্রমাণটা ছিল সেটা, আবার দিতে পারে যে দুইটা সংখ্যা দেওয়া থাকলো, রেঞ্জ দেওয়া থাকে আমাদের, ওই দুইটা রেঞ্জের মধ্যে কি বললো, দুইটা মূলদ দুইটা অমূলদ, দুইটা মূলদ দেওয়া থাকতে পারে, দুইটা অমূলদের কথা বলতে পারে, অথবা একটা মূলদ একটা অমূলদ সংখ্যা নির্ণয়ের কথা বলতে পারে। তাহলে আমরা এখন থেকে এগুলা এভাবে প্র্যাকটিস করব। তাহলে আমি এখান থেকে দেখো, আর এই যে এগুলার আমি আরও দুইটা এখানে লিখে রাখছি। এখন এইটা দেখো, এটা কি করতা, এটা একটু দেখে নাও, 13.245 এরকম। এটাকে কি বললো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমরা কি করব, ফার্স্টে বলছিলাম দুইবার লিখে নিব,
13.245। তারপর আমরা কি করব, 1 দ্বারা গুণ করব। এখন পরের নিয়মটা কি ছিল, দশমিকের পর যতগুলো ঘর ততগুলো 0 দিতে হবে আমাদের। আর তারপরেরটাতে কি ছিল, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কতগুলো ঘর আছে, দেখো দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া একটা ঘরও নাই, তাহলে 0, আমাদের একটাও দিতে হবে না। তাহলে আমরা এরপরে যা নিয়ম ছিল সেই একইভাবে 1 3 2 4 5 দশমিক 3 ঘর পিছে এই যে এখানে দিলাম। আর যতটুকু পৌনঃপুনিক ছিল সেটা একইভাবে থাকবে। তাহলে এটাকে কি করবা, এটা যেহেতু কোনো 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে, আমি গুণ করলাম ওই একই জিনিস থাকবে, তাহলে 0.245 আমি দিয়ে দিলাম। আর বাদ বাকি কি ছিল 1 3। এখন কি করবা, আগের নিয়মে বিয়োগ করবা, দেখবা যে অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা লাস্টে এটা ট্রাই করবা, ট্রাই করে নিজেরাই দেখবা যে অ্যান্সারটা কত আসে। ঠিক আছে, তাহলে এগুলো প্র্যাকটিস করতে থাকো, বইতে যে ম্যাথগুলো আছে ওগুলো ট্রাই করো, তারপরে দেখো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবা। আজকে তাহলে পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।